স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH নমস্কার, কিশোরের অগ্নিমানে আজ আপনাদের সঙ্গে রয়েছে আমি তনয়া, এবং আপনাদেরকে আজ যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা প্রেক্ষাপটে রেখেছি, বিশেষত নজর ঘোরানোর জন্য নয়, নজরে আনার জন্য, তা হচ্ছে পরিকল্পনা এবং সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করা। দুটোর মধ্যে অনেকটা ফারাক, কিন্তু সেই মধ্যখানের জায়গাটাকেই কার্যত ক্যাপচার করা হয়েছে। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট যে বাংলাতেই শুধু নাশকতা নয়, একই সঙ্গে সুদূর প্রসারী ভাবনা চিন্তা দিল্লি পর্যন্ত টার্গেট করা হয়েছিল এই সকল নাশকতা সৃষ্টিকারী যারা চক্রান্ত করেছে সেই সব পাক জঙ্গিদের। নিশ্চিতভাবে এই কথা আজ এসটিএফ এর তরফ থেকে তুলে ধরা হলো। অর্থাৎ কোথাও না কোথাও গিয়ে রাজ্যে রাষ্ট্রবাদী সরকার গঠনের পর থেকে একটা পরিকল্পনা করা হচ্ছিল এবং সবটার নেপথ্যে রয়েছে পাকিস্তানের জঙ্গি সংগঠন। হামিমকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে আপনারা জানেন, এবং তাকে গ্রেফতার করাই শুধু তাই নয়, একই সঙ্গে তার বান্ধবীর খোঁজ পাওয়া গিয়েছে এবং আরো এক হ্যান্ডেলারের খোঁজও পাওয়া যায়। সব থেকে বড় বিষয় যে নাশকতার ছক তারা দীর্ঘদিন ধরে কষছিল, তা বানচাল করা সম্ভব হয়েছে এবং সবটাই কৃতিত্ব রাজ্য পুলিশের এসটিএফ এর তরফ থেকে আজ স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে পাক সন্ত্রাসী, পাক জঙ্গি এই হামিম, যেই হামিমকে রীতিমতন তারা হাতিয়ার বানিয়েছিল, নেপথ্যে আরো বড় চক্রান্ত ছিল এবং সেই চক্রান্তই কার্যত বানচাল হয়ে গিয়েছে একমাত্র এই রাষ্ট্রবাদী সরকারের কারণে। শুভেন্দু অধিকারীকে টার্গেট করা হয়েছে কেন? রাজ্যের শুভেন্দু অধিকারী তিনি ক্ষমতায় আসবার পর থেকেই তাকে টার্গেট করা হয়, তাকে খুনের পর্যন্ত চক্রান্ত করা হয়েছে। কোথায় কোথায় তিনি যাচ্ছেন এবং কোন সময় তিনি অরক্ষিত রয়েছেন সেই সময়কে পর্যন্ত টার্গেট করা হয়েছে। সবটা আপনাদের সামনে তুলে ধরবো, কিন্তু শুরুতেই বিশেষ প্রতিবেদন। আমাদের যে অনারেবল চিফ মিনিস্টার আছেন রাজ্যের, ওনাকেও টার্গেট করার এর মধ্যে প্ল্যানিং ছিল। পাক জঙ্গি হামিমকে গ্রেফতারের পর সামনে এসেছে বড় ষড়যন্ত্রের ব্লুপ্রিন্ট। রাজ্যের মুখ্যমন্ত্রীর ওপর দীর্ঘদিন ধরে নজর রেখেছিল এই পাক জঙ্গি হামিম সাথে নিয়েছিল অর্পিতা সরকারকে। কালকেই হামিম মন্ডলকে কিন্তু গ্রেপ্তার করেছে বেঙ্গল এসটিএফ এবং তারপরে তার ফোন রিকভারি করা হয় এবং সেই ফোনের যে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যে সমস্ত হোয়াটসঅ্যাপ চ্যাট রয়েছে, সেখান থেকেই মূলত এই অর্পিতা সরকারের খোঁজ পায় তদন্তকারী আধিকারিকেরা। এই অর্পিতাকে দিয়ে প্রভাবশালীদের কাছ থেকে তথ্য বের করত এই পাক জঙ্গি হামিম। অর্পিতা সরকার কিন্তু হানি ট্যাপ যে অ্যাপ, সেই অ্যাপসের মাধ্যমে রাজ্যের এক প্রভাবশালী মন্ত্রী তার ছেলেকে কিন্তু এই হানি ট্যাপের মাধ্যমে কিন্তু তার সাথে চ্যাটে কথা বলা হতো। কয়েকদিন আগে আমাদের কাছে একটা ইন্টেলিজেন্স ইনপুট এসেছিল কে আমাদের একজন সিনিয়র পলিটিশিয়ান আছেন হাওড়ার, ওনাকে এক্সটর্ট করার এবং ওনার ছেলেরকে হানি ট্র্যাপ করে এবং কিডন্যাপ করার একটা ছকের আছে, একটা প্ল্যানিং আছে। আর এই সবের পিছনে রয়েছে পাকিস্তান। নিজের পাকিস্তান যোগ তদন্তে স্বীকারও করেছে পাক জঙ্গি হামিম। আমাদের হ্যান্ডেল আছে, কয়েকটা হ্যান্ডেল আছে যেটা যাদের সঙ্গে হামিমের খুব ক্লোজ ইন্টারাকশন চলছে। কমিউনিকেশন ডিটেলস মধ্যে যখন আমরা গেলাম তো আমরা দেখলাম কি এই হ্যান্ডেলস পাকিস্তান থেকে অপারেট হচ্ছে, আর শেহজাদ ভট্টি গ্যাং যে আছে তাদের সঙ্গে, শেহজাদ ভট্টি গ্যাং যে পাকিস্তান থেকে অপারেট হয় তাদের সঙ্গে যুক্ত আছে। ক্ষমতায় এসেই সীমান্ত সুরক্ষিত করেছেন, অনুপ্রবেশকারীদের বেছে বেছে দেশ থেকে বের করার ঘোষণা করেছেন। পুলিশকে বলেছি বর্ডার এলাকায় অবৈধ অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে কোনো ক্ষমা ঘেন্নার বিষয় নেই। বাংলাদেশ থেকে বর্ডারে আসছে যাচ্ছে, এক্ষেত্রে আপনারা র্যান্ডাম করুন। এই সকল পদক্ষেপের পরই শুরু হয়েছে চিরবিরানি। তাই সবার আগে তাকেই টার্গেট করেছিল এই জঙ্গিরা। কিন্তু নতুন বাংলায় পুলিশ জানে কিভাবে দেশ বিরোধীদের তুলতে হয়। এক হামিম ধরা পড়েছে, এবার এই হামিমের সঙ্গে যারা যুক্ত সকলকেই দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার পালা। রিপাবলিক বাংলা।
এইসব পাক মদতপুষ্ট জঙ্গিদের চিরবিরানি কেন শুরু হয়েছে? কোথাও না কোথাও গিয়ে মনে করা হচ্ছে সীমান্ত লক করার জন্য, এবং একই সঙ্গে এসআইআর, তার ওপর আরো খড়গহস্ত হয়ে দাঁড়াচ্ছে এই মুহূর্তে জনগণনা। অর্থাৎ বাইরে থেকে কেউ এসে এখানে ঘামটি দিয়ে বসে থাকবে, আপনার আমার পাতের ভাত খাবে বসে বসে লুকিয়ে, এমনকি একই সঙ্গে গোটা দেশকে বিপদে ফেলবে, দেশের ক্ষতি করবে, এটা আর চলবে না। কেন্দ্র এবং রাজ্য সরকার তারা যৌথভাবে যে পদক্ষেপ নিতে শুরু করে দিয়েছে, তাতে কোথাও গিয়ে হয়তো ভয় পাচ্ছে এই মুহূর্তে সন্ত্রাসীরা, যে কারণে কার্যত মুখ্যমন্ত্রীকে টার্গেট করা হচ্ছে। এসটিএফ এর তরফ থেকে আরো বিস্ফোরক তথ্যগুলো উঠে আসছে, যে তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো, যেখানে পরিষ্কার করে বলা হচ্ছে যে এই হামিম মণ্ডল, যাকে হাতিয়ার করা হয়েছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে টার্গেট করবার জন্য, এমনকি তাকে খুনের পর্যন্ত পরিকল্পনা ছিল, ছকও ছিল, ষড়যন্ত্র যে কত দূর পর্যন্ত বিস্তৃত ছিল তা কার্যত আরো স্পষ্ট হয়ে যাচ্ছে তদন্তকারীদের কাছে, যেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের ষড়যন্ত্র কষেছিল পাক জঙ্গি হামিম মণ্ডল। মুখ্যমন্ত্রীর কর্মসূচির প্রতি পদক্ষেপে নজর ছিল তাদের, এমনকি শুধু হামিম নয়, এর সঙ্গে আরো বেশ কয়েকজনের যোগ রয়েছে, সেই তথ্য কিন্তু এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকদের হাতে এসে পৌঁছেছে। সেই সূত্র ধরে তার বান্ধবী অর্পিতা সরকারেরও খোঁজ পাওয়া যায়। মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে নজর ছিল পাক জঙ্গি হামিমের, কিন্তু মুখ্যমন্ত্রীকে কেন টার্গেট করা হয়েছে? মুখ্যমন্ত্রীকে টার্গেট করা হয়েছে একটাই কারণে, কারণ খুব স্পষ্ট বার্তা এই সকল জঙ্গি, এই সকল নাশকতাবাদী এবং একই সঙ্গে সন্ত্রাসবাদীদের কাছে গিয়ে পৌঁছেছে, কোনোভাবেই তাদেরকে রেয়াত করা হবে না, যে কারণের জন্য কার্যত এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেই টার্গেট করা হয়েছে বলেই মনে করছেন একরকম ভাবে তদন্তকারীরা। আর এখানেই আপনাদের সামনে বক্তব্য আমরা তুলে ধরবো এসটিএফ এর আইজি গৌরব শর্মা, তিনি এই প্রসঙ্গে কি জানিয়েছেন শুনুন। হামিম মণ্ডলের মাধ্যমে ওরা কয়েকটা, যা আমরা এখনো পর্যন্ত যে আমাদের তদন্ত মধ্যে জানতে পেরেছি, কয়েকটা সিরিয়াস রেভেলেশন আমাদের সামনে এসছে। আমাদের যে অনারেবল চিফ মিনিস্টার আছেন রাজ্যের, ওনাকেও টার্গেট করার এর মধ্যে প্ল্যানিং ছিল। আমরা দেখলাম কি কমিউনিকেশন প্যাটার্ন মধ্যে আমরা জানতে পারলাম কি হামিম মণ্ডলকে টাস্ক দেওয়া হয়েছিল কি ওনার কিছু মুভমেন্টস স্টাডি করতে এবং কিছু যদি আনগার্ডেড টার্গেটেড যেখানে হতে পারে সেই মুভমেন্টসগুলো রিভিল করতে। মুখ্যমন্ত্রী তিনি কোথায় কোথায় যাচ্ছেন তার একাধিক কর্মসূচি রয়েছে, কিন্তু সেই কর্মসূচির মধ্যে কোন জায়গায় তিনি যাচ্ছেন সেই টাইম ধরে ধরে সমস্ত ইনফরমেশন কালেক্ট করা হচ্ছিল এবং কাদেরকে কাজে লাগানো হচ্ছিল, এই সকল পাক জঙ্গি হামিমদের মতন যারা দেশদ্রোহী, দেশ বিরোধী, যারা দেশে থেকে কার্যত দেশের ক্ষতি করতে চাইছে, তাদেরকেই হাতিয়ার করা হয়েছে এবং সেখান থেকেই তথ্য সংগ্রহ করছে এই পাক জঙ্গিরা। এখানেই আপনাদের সামনে রাখবো কিশোরের অগ্নিবাণের প্রথম অগ্নিবাণ আপনাদের জন্য। যে প্রশ্নটা উঠে আসছে এখানে, কিশোরের অগ্নিবাণের প্রথম অগ্নিবাণী আসছে রাষ্ট্রবাদী সরকারে গা জ্বালা, সেই কারণেই কি টার্গেট করা হয়েছে শুভেন্দু অধিকারীকে? রাষ্ট্রবাদী সরকারে গা জ্বালার কারণেই কি শুভেন্দু অধিকারীকে টার্গেট করা হয়েছে? এমনটাই কিন্তু এই মুহূর্তে প্রথম অগ্নিবাণ, এবং সেই অগ্নিবাণী আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আর এই অগ্নিবাণের প্রশ্ন নিয়েই কার্যত আমাদের যারা অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো, জানবার চেষ্টা করবো, এবং সব থেকে বড় বিষয়, যেহেতু সেনাকর্তারাও আমরা পেয়েছি আমাদের আলোচনায়, সুতরাং এখানে আরো একটু স্পষ্ট করবার চেষ্টা করবো যে আলটিমেটলি এই সকল জঙ্গিরা তারা করতে চাইছেটা কি। কার্যত শুধু রাজ্য নয়, একই সঙ্গে গোটা দেশে একটা নাশকতার পরিকল্পনা, একটা ছক, এবং সেই ছকটাই যাতে কার্যকর হয় সেই কারণের জন্যই কি এইরকম ভাবে তারা স্লিপার সেল তৈরি করতে চাইছিল। সবটা নিয়ে আমরা আলোচনা তো অবশ্যই করবো। যারা এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন তাদের সঙ্গে প্রথমে পরিচয় পর্ব সারি। আমার সঙ্গে রয়েছেন রাজশ্রী লাইরি, বিজেপি মুখপাত্র, স্বাগত জানাই। সুদীপ্ত সরকার আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী, নীলাপ ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী, কাশেম আলী রাষ্ট্রবাদী, নজরুল ইসলাম প্রাক্তন পুলিশ কর্তা এবং প্রাক্তন সেনা কর্তা, মেজর ঋত্বিক পাল তিনিও আমাদের সঙ্গে রয়েছেন। আর এই আলোচনা যখন আমরা শুরু করছি তখন সবার প্রথম একটা বিষয় উঠে আসে, হামিম তো শুধু এক নয়, হামিম হয়তো শুধু একটা পয়েন্ট, কিন্তু এই পয়েন্টকে ঘিরে তো আরো অনেকে যুক্ত রয়েছে যাদের খোঁজ এই মুহূর্তে চালিয়ে চলেছেন তদন্তকারী আধিকারিকরা। স্পষ্ট একটা বিষয় যে এদের পরিকল্পনা শুধু বাংলা বা মুখ্যমন্ত্রী ছিলেন তা নয়, একই সঙ্গে দিল্লিতে যন্তর মন্তরে যেখানে পড়ুয়ারা আন্দোলন করেছে সেই আন্দোলন নাশকতার ছক ছিল এদের, এমনটাও আজ পুলিশি তদন্তে উঠে আসে। প্রথমে রিয়াকশন নেব প্রাক্তন সেনাকর্তা আমাদের সঙ্গে যেহেতু রয়েছেন মেজর ঋত্বিক পাল, তার কাছ থেকে। হ্যাঁ, প্রথম প্রশ্ন হলো যে এবার পশ্চিমবঙ্গ টার্গেট কেন? এত বছর ধরে আমরা জানতাম যে টেররিস্টদের জন্য পশ্চিমবঙ্গ হচ্ছে সেফ প্যাসেজ, সেফ হেভেন, কিন্তু এইবার পশ্চিমবঙ্গ টার্গেট হলো কেন?
তার উত্তর হলো যে পশ্চিমবঙ্গে এবার রাষ্ট্রবাদী সরকার এসছে। তো রাষ্ট্রপতি সরকার এসছে, তো হয়েছেটা কি? হয়েছে এটাই যে এত বছর ধরে বিএসএফকে জমি দিচ্ছিল না রাজ্য সরকার বর্ডার ফেন্সিংয়ের জন্য। বর্ডার সম্পূর্ণভাবে আনগার্ডেড ছিল। এ সরকার আসার সঙ্গে সঙ্গেই কি হলো, বিএসএফ জমি পেল, বর্ডার ফেন্সিংয়ের কাজ সত্তর শুরু হয়ে গেল। সেকেন্ড কি হলো, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় কি করলেন, অনুপ্রবেশকারীদের জন্য ডিটেক্ট, ডিলিট আর ডিপোর্ট মডেল 3D মডেল নিয়ে এলেন। এই মডেলই তারা ভয় পেয়েছে একদম। আর সব থেকে খতরনাক যেটা, সেটা হচ্ছে জনগণনা। সেন্সাস শুরু হয়ে গেছে। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে অনুপ্রবেশকারীদের আমরা খাইয়ে পড়িয়ে এখানে রাখতে পারবো না, তাদের দায়িত্ব আমরা নিতে পারবো না। অতএব চাকে কিন্তু উনি ঢিলটা মেরে দিয়েছেন এবং তাতেই কিন্তু ওনারা প্রচণ্ড ইনসিকিওর ফিল করছেন এবং ইনসিকিওর ফিল করা থেকেই পশ্চিমবঙ্গকে ওনারা টার্গেট বেছে নিয়েছেন বলে আমি মনে করি। একদমই, অর্থাৎ পশ্চিমবাংলাকে কেন টার্গেট করা হয়েছে তার সুনির্দিষ্ট বেশ কয়েকটা কারণ রয়েছে। রাজস্বী আমার সঙ্গে যেহেতু রয়েছে হয়তো একমত হবে। তার কারণ এটা আমরা কিন্তু প্রিভিয়াস টাইমে দেখিনি। 34 বছরের বাম শাসন বলো অথবা 15 বছরের তৃণমূল কংগ্রেস, যতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ক্ষমতায় ছিলেন ততদিন পর্যন্ত হয়তো এই সাহসটা অন্তত তারা পাননি। এটা আমরা হয়তো শুনিনি কোনো সময়। আমার অন্তত পক্ষে স্মরণে আসছে না যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করা হয়েছিল, যদিও প্রত্যেকটাই অনভিপ্রেত এবং কোনোটাই যদি হয়ে থাকতো বাই ধমকিও আসতো সেটাও হয়তো মানা সম্ভব নয়। কিন্তু এই ঘটনা শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর হলো। দেখো, প্রথম কথা হচ্ছে তুমি যদি 2000 সাল থেকে নিয়ে 2025 অবধি এই একটা টেররিস্ট অ্যাক্টিভিটি পশ্চিমবঙ্গের একটা তালিকা আমাদের কাছে আমরা বানিয়েছি, যেখানে তোমার এই রাজ্য থেকে হিজবুল থেকে আরম্ভ করে, জেএমবি থেকে আরম্ভ করে, আইএসআইএস থেকে আরম্ভ করে এই সমস্ত বিভিন্ন টেররিস্টদেরকে বিভিন্ন টাইমে ধরা হয়েছে। তোমার নিশ্চয়ই মনে আছে যে 2011 ঠিক ওই মাঝামাঝি ওই রকম টাইমে বামেরা যাচ্ছে, মমতা আসছেন, ওই সময় কৈখালির একটি ইঞ্জিনিয়ার ছেলে ব্যাঙ্গালোরে আইএসআইএসের টুইটার হ্যান্ডলার হিসেবে ধরা পড়েছিল। পশ্চিমবঙ্গের ছেলে, কৈখালির ছেলে, মাল্টি ন্যাশনাল অর্গানাইজেশনে চাকরি করে, যে আইএসআইএসের টুইটার হ্যান্ডলার রিক্রুট ছিল, যাকে ইন্টারোগেট করে ব্যাঙ্গালোর পুলিশের মাথা খারাপ হয়ে গেছিল। কারণ সে সংবাদ মাধ্যমেই বেরিয়েছিল এটা, যে সে যৌন কৃতদাসী প্রথাতে বিশ্বাস করে, সে প্রয়োজনে নিজের মায়ের মাথা অবধি কেটে ফেলতে পারে যদি তাকে তার যদি প্রয়োজনীয়তা পড়ে। তো এই ক্ষেত্রে এই যে অ্যাটিটিউডস, এই জিনিসটা 2000 সাল থেকে সেই যে কলিমুদ্দিন শামস খাদ্যমন্ত্রী হয়ে যে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ ঢোকানো আরম্ভ করলো এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে একটা চরম শিল্পের পর্যায়ে, মানে একটা অস্কার অ্যাওয়ার্ড পাওয়ার মতন একটা জায়গায় নিজেকে নিয়ে গেলেন। আজকে পশ্চিমবঙ্গ তো একটা সেফ প্যাসেজ, সেফ হেভেন, যেটা বললেন ঋত্বিকবাবু, সেটাতে কাজে লেগেছে। এখন দাঁড়িয়ে যখন এই সরকার পরিষ্কার ভাষায়, এই যে ইন্টেলিজেন্স রিপোর্ট কি এর আগে আসতো না? মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সময় আসেনি? খাগড়াগড় তাহলে কি করে হলো? খাগড়াগড়, বেলেঘাটা এবং প্রতিটা জায়গায় তৃণমূলের পার্টি অফিস। খাগড়াগড়ে তৃণমূলের পার্টি অফিস, বেলেঘাটায় তৃণমূলের পার্টি অফিস, মুর্শিদাবাদে তৃণমূলের লোক যে যার মিষ্টির দোকান চালাচ্ছে তার বাড়ির পেছনে বোমা তৈরি হচ্ছে, ওই শিমুলিয়ার বোমা ফ্যাক্টরি বাংলাদেশের, তার সাথে খাগড়াগড়ের যোগাযোগ, এই প্রত্যেকটা জায়গায় তৃণমূল বেরিয়ে যাচ্ছে। প্রত্যেকটা জঙ্গি, বেহালাতে যে জঙ্গি ধরা পড়লো সে সুভাষিস চক্রবর্তীর স্ত্রী, সেখানকার কাউন্সিলর, তারাই ডোমিসাইল সার্টিফিকেট দিয়েছে তাদেরকে। আজকে দাঁড়িয়ে এই সব থেকে বড় প্রশ্ন, যে ছেলেটি, এই যে হামিম মন্ডল, প্রথমে বলা হলো কি সে কাশ্মীরি, এই কি হামিম মন্ডল কি এর আসল নাম? কাশ্মীর থেকে নিয়ন্ত্রণ করা হয়েছে গোটা প্রসেসটা, গোটা প্রক্রিয়া। আদৌ এটা ওর আসল নাম না এটা ওর নাম ছদ্মনাম, নাম ভাড়ানো? এবার এদের পাল্লায় পড়ছে। তোমার নিশ্চয়ই মনে আছে কিছুদিন আগে যখন শুভেন্দু দা বললেন, মুখ্যমন্ত্রী যখন বললেন যে লাভ জিহাদ, ল্যান্ড জিহাদ এগুলো পশ্চিমবঙ্গে হচ্ছে, তুমি দেখো আজকে দাঁড়িয়ে তার গার্লফ্রেন্ডের নামটা কি? তাহলে এখানে এই ঘটনাগুলো ঘটছে। বর্ধমান রেনেসা বিল্ডিং এ যেখানে ছেলেটি থাকতো, ওকে বাড়ি ভাড়াটা কে দিয়েছিল? বাড়ির মালিকটা কে? একদম। এবং বাড়ি ভাড়ার ক্ষেত্রেও যারা স্ট্রিক্ট অপারেশন হওয়া উচিত,
বা অ্যাকশন নেওয়া উচিত, এটা কিন্তু প্রত্যেকে এই মুহূর্তে দাঁড়িয়ে মনে করছেন। কারণ কে কাকে বাড়ি ভাড়া দিচ্ছে, কতদিন ধরে সেখানে রয়েছে, আদৌ তার পরিচয়, যেই পরিচয় সামনে আনা হচ্ছে তা সঠিক কিনা, সেই তথ্য সঠিক কিনা, সেটাও কিন্তু যাচাই করার প্রয়োজনীয়তা রয়েছে। অবশ্যই এই আলোচনায় তো আমি আসবোই, কিন্তু তার পাশাপাশি আমার সঙ্গে যেহেতু প্রাক্তন পুলিশ কর্তা তিনিও রয়েছেন, কারণ নিঃসন্দেহে বলা চলে যে এসটিএফ এর একটা বড় একটা সাফল্য, যেই পরিমাণ নাশকতা তাদের করার একটা পরিকল্পনা ছিল, সব থেকে বড় কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লাইফ থ্রেট পর্যন্ত ছিল। নজরুল সাহেব, দেখুন, রাজ্যে শাসক দলের একটা পরিবর্তন হয়েছে। আমার আগের দুজন প্যানেলিস্টই এ ব্যাপারটা উল্লেখ করলেন। যে পরিবর্তন হয়েছে তাদের সকলেই যে খুব খুশি আছেন এরকম তো নয়। তো যারা খুশি নন তারা যে পরিবর্তনটা হয়েছে সেটার দুর্নাম করার জন্য কিছু করবেন না, এটা তো আমরা ভাবতেই পারি না। এখন দ্বিতীয় হচ্ছে যে আপনারা এর মধ্যে আলোচনা হলো, 11 সালের কথা হলো, 14 সালের খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে যে হয়েছিল তাতে আমি মুর্শিদাবাদ জেলার লোক, ওখানেও পুলিশের লোকেরা গিয়েছিল, আমাদের ওখান থেকেও ধরপাকড় হয়েছিল, আমার যেখানে বাড়ি তার খানিকটা দূর থেকেও। তো এগুলো তখন যে হতে পারত, জানতে দেরি হতো। এখন যে পরিবর্তনটা হয়েছে দেখুন, যে আমাদের কেন্দ্রীয় সরকারের ইন্টেলিজেন্স ব্যুরো আছে, যেটা কলকাতা বা অন্য যে কোনো জায়গায় ভারতের এসবি হিসেবে কাজ করে, এবং আমাদের রাজ্য সরকারেরও ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আছে, কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ আছে। এবং আইনত এটা আমি যখন পুলিশে কাজ করতাম তখনই ছিল যে কেন্দ্র সরকারের কোনো ইন্টেলিজেন্স এজেন্সি যদি এমন কোনো ইনফরমেশন পেতেন যেটা রাজ্য সরকারকে জানানো উচিত, তারা জানাতেন। আবার রাজ্য সরকারের ইন্টেলিজেন্স এজেন্সি কি হতো, সেটা কি চেপে দেওয়া হতো? ইনফরমেশনগুলো তো ডেফিনেটলি আসতো যখন ইন্টেলিজেন্স ব্যুরোর তরফ থেকে তথ্যগুলো সামনে আসছে, এত মানে জাতীয় স্তরে তদন্তকারী সংস্থা, তাদের কাছেও নিশ্চয়ই কোনো না কোনো খবর রয়েছে, কিন্তু তারপরেও কি কোথাও না কোথাও গিয়ে তা চেপে দেওয়া হতো? অবশ্যই আমি এই বিষয়টা নিয়ে জানবো, আমি আসবো রাজশ্রী, কিন্তু তার আগে আমি অবশ্যই সময় আমি প্রত্যেকেই দেবো, কিন্তু তার আগে আমি অবশ্যই এখান থেকে জানবার চেষ্টা করবো সুদীপ্তদাও যেহেতু আমাদের সঙ্গে রয়েছেন। সুদীপ্তদা, কোথাও গিয়ে মনে হয় যে অতীতেও এইরকম কোনো ঘটনা যদি ঘটতো, সেই তথ্য যদি আসতো ইন্টেলিজেন্সের কাছে, সেই তথ্য চেপে দেওয়া হতো? দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমাদের যে মুখ্যমন্ত্রী আছেন, এটা বর্ডার এরিয়া, পুরোটাই বর্ডার এরিয়া, আমরা অনেকগুলো দেশের সাথে বর্ডার শেয়ার করি। এখানকার মুখ্যমন্ত্রীকে একটু বেশিভাবে নিরাপত্তা দেয়া এবং নিরাপত্তার বলয়ের মধ্যে রাখা, এটা তো একটা ইউনিয়ন অফ ইন্ডিয়ার একটা দায়িত্বের মধ্যে পড়ে এবং এটা হওয়া উচিত। এটা কারণ বর্ডার সংলগ্ন অঞ্চল এবং বর্ডারটা শেয়ার করছে একদম বাংলাদেশের সাথে, যেখানে এখন আমাদের সাথে খুব একটা ভালো সুসম্পর্ক সেটা ভাটা পড়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে তার একটা আলাদাভাবে প্রভাব তো পড়ে। 2 নম্বর কথা হচ্ছে যেটা একদম এড়ানো যায় না, দেখুন বর্ডার এরিয়া আপনি যদি যান, বাস্তবটা যেটা বলছে রাজনৈতিক কারণে এই লাভ জিহাদ হ্যান জিহাদ এগুলো বাদ দেন, বর্ডার এরিয়ায় যেটা যান, বিএসএফ জওয়ানকে ধরা হয়েছিল আগে, সে বর্ডার এরিয়ায় পাচার করছে, মানুষ পাচার, এপার থেকে ওপার যাচ্ছে আসছে, এরমভাবে বিএসএফ জওয়ানও অ্যারেস্ট হয়েছে। এর মধ্যে তার নাকি 22 লক্ষ টাকা তার কাছে শুধু ক্যাশ পাওয়া গেছে। তার মানে যদি আমি ধরে নিই একটা সামান্য অঙ্কর টাকা, যদি এটা কেন্দ্র সরকার ধরেছে, বিএসএফ জওয়ান, আমি এটা বলছি না, বিএসএফ বর্ডার সিকিউরিটি করছে, এই জায়গায় আমাকে বলতে দিন, এই জায়গায় যদি ইনফিল্ট্রেশনটা যদি না ঠিক মতো যদি আটকানো যায়, তাহলে আলটিমেটলি কি হচ্ছে, এরা বর্ডার এরিয়া আস্তে আস্তে জায়গা পেয়ে যায় এবং সেখানে যারা দুর্নীতিগ্রস্ত গ্রাম পঞ্চায়েত বা এগুলো আছে, তারা আস্তে 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 সেইগুলোকে তাদেরকে বৈধতা দিয়ে দেয়। ইনফিল্ট্রেশন নিয়ে আপনারা যখন কথা বলছেন বা একটা শ্রেণী যখন কথা বলছে, তখন এটা নিয়েও একটা বিরোধিতা হয়েছে, সেই ছবিটা আমরা দেখেছি, পথে নেমে বিরোধিতা করা হয়েছে। আপনাকে বলছি, ইনফিল্ট্রেশন একটা বড় সমস্যা, কারণ ভারতীয় মুসলমানদের নিয়ে কোনো সমস্যা নেই, তারা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, কিন্তু ইনফিল্ট্রেশনটা একটা সমস্যা, অবশ্যই সমস্যা। এবার থামুন, বলতে তো দিন। বর্ধমান থেকে যাদবপুর, দেশ বিরোধীদের একই সুর, রাষ্ট্রবাদী। বেশ, আমি এই আলোচনা এগিয়ে নিয়ে যাবো, কিন্তু তার আগে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী তিনি বক্তব্য রাখছেন, রবীন্দ্র সদনের সেদিকে আমাদের নজর রাখতে হবে। সুরক্ষিত সেই পশ্চিমবঙ্গে সবার আসার সুযোগ রয়েছে, সবার কথা বলার বাক স্বাধীনতা রয়েছে এবং আজকে
অত্যন্ত প্রিয় সম্মানীয়া লেখিকা তসলিমা নাসরিন মহোদয়া এই বঙ্গভূমিতে গতকাল পদার্পণ করেছেন, আজকে কর্মসূচি করছেন। এটার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে নতুন সরকারের হাতে এই বাংলার গণতন্ত্র, সংবিধান, বাক স্বাধীনতা, মৌলিক অধিকার সুরক্ষিত। এখানে কোনোভাবে ধমক চমক, দেখে নেব, আটকে দেব, এসব জিনিস অতীত হয়ে গেছে। উনি আসছেন শুনে আমি এখানে আমন্ত্রিত নই। আমি আসছেন শুনে আমি শুধু মুখ্যমন্ত্রীও নয়, তথ্য সংস্কৃতি দপ্তরেরও মন্ত্রী। আমি উনাকে স্বাগত জানালাম বন্দে মাতরমের সার্ধশতবর্ষ ঋষি বঙ্কিমচন্দ্রের ছবি দিয়ে। পশ্চিমবঙ্গে আপনি স্বাগত। আপনি লেখিকা, আপনার লেখা সবাই পড়ে, আপনার গুণগ্রাহীর সংখ্যা প্রচুর। আপনি এখানে ভালো করে বলুন এবং পশ্চিমবঙ্গের যে ব্যবস্থার পরিবর্তন হয়েছে সেটা নিশ্চিতভাবে আপনার অভিজ্ঞতায় আপনি দেখেছেন, একবার নয়। আপনি যখনই মনে করবেন বারে বারে আসবেন। সুরক্ষিত পশ্চিমবঙ্গে আপনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারীর। সবাই খুব ভালো থাকবেন, সবাই খুব ভালো থাকবেন। শুধু মুখের পরিবর্তন হয়নি, ব্যবস্থারও পরিবর্তন হয়েছে। শুভেন্দু অধিকারী তিনি বক্তব্য রাখছিলেন এবং রাষ্ট্রবাদী নেতা হিসেবে, রাষ্ট্রবাদী মুখ্যমন্ত্রী হিসেবে তিনি যে বক্তব্য রেখেছেন তা সত্যি অভাবনীয়, আরও একবার বলতেই হচ্ছে। আর ধমক চমকের সময় নয়, ধমক চমক দিয়ে কেউ কাউকে ভয় দেখাবে এটা আর এই রাজ্যে অন্ততপক্ষে হবে না। স্পষ্ট বার্তা আজ আরও একবার তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সেই কারণের জন্যই কি যারা নাশকতার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের চক্ষুশূল হয়ে দাঁড়াচ্ছেন শুভেন্দু অধিকারী। আরও একটা ব্রেকিং এই মুহূর্তে এসে পৌঁছেছে, আমি আগে সেই ব্রেকিংটা আপনাদের সামনে তুলে ধরি। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা অসুরক্ষিত সময় এবং সেই সময় পর্যন্ত শনাক্ত করা হয়েছে 30 মিনিটের অসুরক্ষিত সময় শনাক্তকরণ। অসুরক্ষিত সময় শনাক্ত পাক জঙ্গি হামিমের, অর্থাৎ যেই হামিমকে রীতিমতন তারা ঢাল বানিয়েছিল মুখ্যমন্ত্রীর ক্ষতি করবার জন্য, তাকে নিকেশ করবার জন্য, তাকে হত্যা করবার জন্য, সেই মুখ্যমন্ত্রীর হত্যার ছক বানচাল হয়ে যায় এবং অসুরক্ষিত যে সময় সেই সময় পর্যন্ত তারা রীতিমতন কালেক্ট করেছিল এবং সেই সময় মুখ্যমন্ত্রীর গতিবিধি কি থাকে সেদিকেও কিন্তু নজর রেখেছিল এই হামিমরা। অন্যদিকে আরও একটা ব্রেকিং এসে পৌঁছেছে আপনাদেরকে জানাই, হ্যান্ডেলারদের অসুরক্ষিত সময়ের তথ্য প্রদান। হোয়াটসঅ্যাপের তথ্য পাঠায় পাক জঙ্গি হামিম এবং হোয়াটসঅ্যাপ চ্যাটে হ্যান্ডেলার রানার নামের উল্লেখ পাওয়া গিয়েছে। বার্তা পেয়ে পাক জঙ্গিকে ভয়েস মেসেজ হ্যান্ডেলারের টানা 2টি ভয়েস মেসেজ পাঠায় হ্যান্ডেলার রানা। 2টি ভয়েস মেসেজে প্রায় 30 মিনিট দীর্ঘ ছিল বলেই তদন্তকারী আধিকারিকদের কাছে সেই খবর এসে পৌঁছয়। স্বয়ংক্রিয়ভাবে মুছে যায় ভয়েস মেসেজগুলি যাতে কোনো রকমের কোনো তথ্য প্রমাণ না থাকে। মেসেজগুলি পুনরুদ্ধারের চেষ্টা তদন্তকারীদের। আর এই প্রসঙ্গে এসটিএফ এর আইজি কি জানিয়েছেন শোনাবো আগে। আবিদ আছে, রানা আছে, হাম্মাদ আছে আর উজাইর আছে। এই চারজন যে যাদের সঙ্গে ইন্টারাকশন হচ্ছে এটা মানে শাহজাদ ভট্টি গ্যাংয়েরই ছিল। ওদের অ্যাক্টিভিটিস ছিল কি একে দিয়ে একটা নেটওয়ার্ক তৈরি করার এখানে, প্লাস কিছু টার্গেটস আইডেন্টিফাই করা, প্লাস আইডেন্টিফাইড টার্গেটসের মুভমেন্ট প্যাটার্ন স্টাডি করার। মানে কত লোক এই অ্যাক্টিভিটি যাদের এদের যা প্ল্যান আছে ওদের মধ্যে কত লোক ইউজফুল হতে পারে তাদেরকে টার্গেট করে করে they were trying to spread a network through him. Hamim was spreading network. এর মধ্যে কয়েকটা নাম আমরা পাচ্ছি, যেমন যেমন অ্যারেস্ট হবে উই উইল শেয়ার দ্য ডিটেইলস। শেহজাদ ওরা এর মধ্যে একজনের নির্দিষ্ট নাম দিয়েছিল কি ও তো আইএসআই এর সঙ্গে যুক্ত আছে, প্লাস শেহজাদ ভট্টি গ্যাং as such is known to have very close contacts with ISI and other organizations. মানে they work in a network. একটা গ্যাং এবং তারাই ক্রমাগত একটা নেটওয়ার্ককে সক্রিয় করছিল। এই নেটওয়ার্কের অন্যতম একজন হচ্ছে এই হামিম এবং এই ভাট্টি গ্যাংয়ের হয়েই সে কাজ করছিল। নাশকতার পরিকল্পনা ছিল, ছক ছিল, যেটা এসটিএফ এর তরফ থেকে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে। কাশিমদা, বর্ধমান থেকে যাদবপুর
দেশবিরোধীর একই সুর, রাষ্ট্রবাদীরা দিচ্ছে দাগ, আজাদি টুকরো ক্যাং হয়ে যাক নিপাত যাক, রাষ্ট্রবাদীদের অঙ্গীকার, দেশবিরোধীদের করবো এবার ছাড়কা। এরা মহামহিম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপরে গাত্র দেওয়া হবার কারণ কি? আসলে মুখ্যমন্ত্রী ঠিক মৌচাকে ঢিলটা মেরেছে। দীর্ঘ 15 বছরের তোষণ তুষ্টিকরণের ফলে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সম্প্রদায়কে কখনো মানে দুধেল গাই, কখনো তেজপাতার মতো ব্যবহার করার ফলে গলিতে গলিতে এই রাজা গাজী থেকে শুরু করে শওকত মোল্লা থেকে শুরু করে আরাবুল সাজান তৈরি করেছে। এরা আদর্শবান কোনো রাষ্ট্রবাদী জাতীয়তাবাদী মুসলমানদের সামনের সারিতে নিয়ে আসেনি। এরা এই মুখ্যমন্ত্রীকে খুনের একটা গভীর চক্রান্ত। এই চক্রান্তে যদি আপনি দেখেন, এই বর্ধমান থেকে শুরু হয়, 2014 সালে খাগড়াগড় কাণ্ড বিস্ফোরণ, আবার এই বর্ধমানের রেনেসা কমপ্লেক্স থেকে এই হামিম আইএসআইয়ের জঙ্গি, সে ধরা পড়ছে, সে মুখ্যমন্ত্রীকে কতল করার জন্য, খুন করার জন্য তার কাছে ছিল। আজকের মুখ্যমন্ত্রীর প্রতি এত গাত্র দেওয়া হবার কারণ কি? পশ্চিমবাংলায় ধীরে ধীরে আমাদের মুখ্যমন্ত্রী কমিটমেন্ট করেছিল যে রোহিঙ্গা মুক্ত বাংলা আমরা উপহার দেব। আমরা রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে, আমরা এখান থেকে বিতাড়িত করেছি। বাংলাদেশকে অনুপ্রবেশকারী বেআইনি যারা ছিল তাদেরকে দিয়েছি 2200 কিলোমিটার ফেন্সিং, মানে কাঁটা তারের ব্যবস্থা ছিল না। আমরা জমি দিয়েছি যেটা বিগত সরকার মুখ্যমন্ত্রী দেননি। আজকের অনুপ্রবেশ যা কিছু ঘটেছিল ওই সরকারের আমলে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে, ঘোমটা টানা বা হিজাব পরা ওই ভদ্র মহিলার আমলে। আজকের দাঁড়িয়ে দেখুন, মুসলমানদেরকে মমতা ব্যানার্জি শুধু ব্যবহার করেছে 15 বছর। চোর, ডাকাত, গুন্ডা, মোস্তান, টেররিস্ট আপনি কাদের মধ্যে খুঁজে পাবেন? এই মুসলমানদের। আমরা কখনো একটা এপিজে আব্দুল কালাম কিংবা সোফিয়া কুরেশি কিংবা আমরা এসপি বর্তমানে আছে ওই পাপিয়া সুলতানা পশ্চিম মেদিনীপুরে, তাকে তৈরি করতে পারিনি। আমরা 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 গর্বিত, আমরা গর্বিত। নজরুল সাহেব আমাদের পাশে বসে আছেন, তিনি আমাদের আদর্শ, অনুপ্রেরণা। আজকে মমতা ব্যানার্জি শুধু আমাদের খোবলা করেছে, মমতা ব্যানার্জি আমাদের তিল তিল করে জঙ্গি বানিয়েছে, গুন্ডা বানিয়েছে। এই আজটা কি কোনোভাবে পাইনি যে ভবিষ্যতে হয়তো আরো বড় ক্ষতি হতে পারে, রীতিমতো ন্যাশনাল থ্রেট হয়ে উঠতে পারে এরকম জঙ্গি সংগঠনগুলো? কালকে শুভেন্দু অধিকারীকে মারবে, পরশুদিন আমাকে মারবে, তার পরের দিন রাজস্বীদাকে মারবে। তাই তো এই টেস্ট কতদিন চলতে পারে? নীলাভ, দেখুন, বিগত 15 বছর ধরে যখন মমতার সরকার চলেছে, তখন পাকিস্তান এবং বাংলাদেশের জঙ্গি কার্যকলাপের একটা সেফ করিডোর হয়ে দাঁড়িয়েছিল এই পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ দিয়ে প্রথমে জঙ্গি প্রবেশ করানো হতো, করানোর পরে পশ্চিমবঙ্গ থেকে সারা দেশে জঙ্গিদেরকে ছড়িয়ে দেওয়া হচ্ছিল, এবং উদ্দেশ্য কি ছিল? সারা দেশে এই জঙ্গি ছড়িয়ে দিয়ে বিভিন্ন জায়গায় সেখানে নাশকতামূলক কাজ করা, এবং নাশকতামূলক কাজের পাশাপাশি যত ধরনের দেশ বিরোধী কার্যকলাপ, হানি ট্র্যাপ থেকে শুরু করে, লাভ জেহাদ থেকে শুরু করে, বোম অস্ত্রের ব্যবসা থেকে শুরু করে, যত রকমভাবে ভারতকে বিভ্রান্ত করা যায়, ভারতের মধ্যে ঢুকে ভারতকে শেষ করার চক্রান্ত করত পাকিস্তান, চীন এবং বাংলাদেশ। কিন্তু বর্তমানে সরকার পরিবর্তন হওয়ার পরে পশ্চিমবঙ্গে আজকে রাষ্ট্রবাদী সরকার গঠন হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম আজকাল মমতা বন্দ্যোপাধ্যায় নয়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম মাননীয় শুভেন্দু অধিকারী। আজকে বর্ডারে কাটা তার লাগছে, ফলে আর জঙ্গিরা অনুপ্রবেশ করে, রোহিঙ্গারা অনুপ্রবেশ করে এই পশ্চিমবঙ্গে ঢুকতে পারছে না, পশ্চিমবঙ্গ থেকে সারা দেশে ছড়িয়ে পড়তে পারছে না। তাই জন্য আজকে পাকিস্তানের জঙ্গিরা এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে চেষ্টা করছে এই বাংলার মুখ্যমন্ত্রীর ওপরে ক্ষতি করার। কিন্তু যে পাকিস্তান মনে করছে ভারতের ক্ষতি করবে, কিন্তু তারা কি এটা জানে না যে কেন্দ্র এবং রাজ্য তারা যৌথভাবে কাজ করছে? ডাবল ইঞ্জিন সরকারের সুফল গোটা রাজ্যের মানুষ, গোটা দেশের মানুষও তারা পাচ্ছেন। এই ভয়টা কি অন্তত পক্ষে তাদের কাছে নেই? অবশ্যই আমি আলোচনা এগিয়ে নিয়ে যাবো, কিন্তু এই মুহূর্তে আরো একটা খবর আপনাদের সামনে তুলে ধরি। এই যে তথ্যগুলো আস্তে আস্তে আমরা দিতে শুরু করে দিয়েছি, ইতিমধ্যেই আপনারা জানেন যে এসটিএফ এর তরফ থেকে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে তদন্তে আরো বেশ কিছু তথ্য, হানি ট্র্যাপের তথ্য পর্যন্ত এখানে উঠে আসে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খালি খুনের ছক বা পরিকল্পনা ছিল তা নয়, একই সঙ্গে নেতাদের কাছ থেকে পর্যন্ত অর্থ আদায় করা হতো ঘুর পথে, সেটাও কিন্তু তাদের এক রকমের পরিকল্পনা ছিল। হানি ট্র্যাপের কথা যখন উঠে আসছে তখন সেখান থেকে একটা ছবি আপনাদের সামনে প্রথমে তুলে ধরবো, দেখুন। কালকেই হামিম মন্ডলকে কিন্তু গ্রেপ্তার করেছে বেঙ্গল এসটিএফ, এবং তারপরে তার ফোন রিকভারি করা হয়,
এবং সেই ফোনের যে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যে সমস্ত হোয়াটসঅ্যাপ চ্যাট রয়েছে, সেখান থেকেই মূলত এই অর্পিতা সরকারের খোঁজ পায় তদন্তকারী আধিকারিকেরা। ঝাড়খণ্ডের বারহাওর জেলাতে এলাকাতে সেখানেই কিন্তু বাড়ি এই অর্পিতা সরকারের, এবং সাহেবগঞ্জ থেকে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। হানি ট্র্যাপের মাধ্যমে একাধিক প্রভাবশালী ব্যক্তিকে নিজেদের ফাঁদে ফেলা এবং তাদেরকে কার্যত মগজ ধোলাই করে ভেতরের সমস্ত ইনফরমেশন নিয়ে এসে হামিমকে দেওয়াই ছিল মূলত অ্যাসাইনমেন্ট এই অর্পিতা সরকারের। পাশাপাশি সেই তথ্যগুলোকে হামিম তখন পাঠিয়ে দিত পাকিস্তানে যে জঙ্গি মডিউল রয়েছে তাদের কাছে পাঠিয়ে দেওয়া ছিল হামিমের কাজ। এইভাবেই গোটা নেটওয়ার্কটাকে কার্যত সাজিয়েছিল হামিম, এমনটাই কিন্তু বেঙ্গল এসটিএফের আধিকারিকরা জানতে পেরেছেন। নজরুল সাহেবের কাছে আসবে এখান থেকেই। কার্যত হানি ট্র্যাপের মধ্য দিয়ে কোথাও না কোথাও গিয়ে অর্থ কালেক্ট করাটাও পরিকল্পনা ছিল এই সকল জঙ্গিদের, কারণ এরা স্লিপার সেল হিসেবে কাজ করছিল। আলাদা করে তারা কি কোনো মডিউল করতে চাইছিল বলে আপনার মনে হয়, নাকি ওই মডিউলের কাজ করছে কিন্তু অর্থটা এখান থেকে জোগাড় করা হচ্ছিল যেইটা তারা বাইরে পাঠাচ্ছিল? দেখুন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে হানি ট্র্যাপটা ওই টাকা আদায়ের জন্য নয়, আচ্ছা, খবর জোগাড় করার জন্যে এবং বিশিষ্ট ব্যক্তিদের ক্ষতি করার জন্য। কারণ এই জঙ্গি যারা কাজ করেন, আমার যেটুকু দেখা এবং পড়াশোনা করা, তারা ড্রাগের ব্যবসা করে, হাওলার কারবার করে, তাদের টাকা পয়সার আমাদের মতো এত অভাব নাই, এবং দরকার হলে তারা টাকা আরও দিতে পারে নেতা মন্ত্রীদের। অতএব আমি যেটা মনে করি যে এই লোকেরা ব্যবহৃত হচ্ছিলেন কোনো গোষ্ঠীর দ্বারা, এবং সেই ব্যবহারটা করা হচ্ছিল, যেমন আপনি বলছেন যে কোনো আমাদের মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা কোথায় যাচ্ছেন এবং কোন সময়টা তাদেরকে আক্রমণ করা যেতে পারে। তো এইগুলো তাদের আসল উদ্দেশ্য ছিল। এবং আপনি জানেন যে সত্যি যদি মুখ্যমন্ত্রীর উপর একটা আক্রমণ হয়ে যেত, মৃত্যু হলে তো কথাই নেই, তাহলে একটা বড় ধরনের ধামাকা হয়ে যেতে পারত। এবং মৃত্যু হওয়ার যে সম্ভাবনা আমরা বলতে পারবো না। আমরা তো ইন্দিরা গান্ধীর কথা ছেড়ে দেন, রাজীব গান্ধীর কথা আমরা দেখেছি, এবং যারা আক্রমণ করেছিলেন তারা তো রাজীব গান্ধীকে স্টাডি করার পর যে তিনি লোকজনের মধ্যে ঢুকে যান বা সিকিউরিটি ছেড়ে, হ্যাঁ, তো সেটা না জানলে ওই সময় তাকে প্রণাম করে গুলি করতে হবে এটা জানা যেত না। তেমনি শুভেন্দু অধিকারীর স্বভাব, তাদেরকে জানতে হবে কোন সময় তাকে আক্রমণ করা সম্ভব, কোন সময় নয়। একদমই, আমি অবশ্যই মেজরের কাছে আসবো, কিন্তু তার আগে একটা ব্রেকিং আমাদের কাছে এসে পৌঁছেছে, আপনাদেরকে জানাই। হানি ট্র্যাপের কথা যখন বলা হচ্ছে তখন আরও একটা নাম এখানে উঠে আসে, অর্পিতা সরকার। আপনারা জানেন ইতিমধ্যেই হামিমের বান্ধবী, অত্যন্ত ঘনিষ্ঠ এই অর্পিতা সরকার, তার বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা রুজু করা হয়েছে। এবং জানাই ইউএপিএ এর একাধিক ধারায় মামলা, এসটিএফ এর 14 দিনের এসটিএফ হেফাজত অর্পিতা সরকারের, এবং এসটিএফ হেফাজতের নির্দেশ ইতিমধ্যেই বর্ধমান আদালত সেখান থেকে দেওয়া হয়েছে। আরও একবার জানাবো, অর্পিতা সরকারের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা রুজু করা হয় এবং 14 দিনের এসটিএফ হেফাজতে এই অর্পিতা সরকারের, ইউএপিএ এর একাধিক ধারায় মামলা এসটিএফ এর। আরও একটা ব্রেকিং এই মুহূর্তে আপনাদের সামনে রাখছি। পাক জঙ্গি হামিম ও অর্পিতাকে মুখোমুখি জেরা করানোর সম্ভাবনার কথা উঠে আসছে। তাদের দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করে সেখান থেকে তথ্য সংগ্রহ করতে চাইছেন এই মুহূর্তে এসটিএফ এর আধিকারিকরা। মুখোমুখি বসিয়ে জেরা করতে পারে এসটিএফ বলেই খবর, এবং কলকাতায় আনা হচ্ছে, যে কারণের জন্য অর্পিতা সরকারকে গতকালই কলকাতায় আনা হয় হামিম মণ্ডলকে। তাদের মধ্যে সম্পর্ক শুধু তাই নয়, একই সঙ্গে তাদের সঙ্গে কাদের কাদের যোগাযোগ ছিল, সরাসরি যোগাযোগ কাদের ছিল সেটাও কিন্তু এই মুহূর্তে জানবার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। মেজর পাল, দেখুন, নাশকতা করতে গেলে প্রথমত কি দরকার, সেটা হচ্ছে ইনফরমেশান। তো ইনফরমেশান কীভাবে কালেক্ট হবে, সেই জন্য হানি ট্র্যাপ করো। ঘনিষ্ঠ মুহূর্তে, এদের দুর্বল মুহূর্তে ধরে নাও কোনো টপ বিউরোক্র্যাট বা আমলা বা উচ্চপদস্থকারী কোনো অফিসারকে দিয়ে তাকে ব্ল্যাকমেল করতে থাকো, তার বদলে সমস্ত ইনফরমেশান নিয়ে নাও। এইবার সেই ইনফরমেশানগুলো পাওয়ার পরে গ্রাউন্ডে গিয়ে রেকি করো যে কি প্যাটার্ন আছে, কি রুট আছে, সিকিউরিটিতে কতজন থাকছে, কোথায় থাকছে, মুখ্যমন্ত্রী জেনারেলি কোথায় গিয়ে জনসংযোগ করছেন, তার আশেপাশে স্ট্র্যাটেজিক্যাল হাইট আছে কিনা, উঁচু বিল্ডিং আছে কিনা, সেখান থেকে স্নাইপারের পজিশন নেওয়া যায় কিনা। এছাড়া একটা খুব জরুরি ইন্টারনাল সিকিউরিটি অডিট করতে হবে, যে এতদিন ধরে মুখ্যমন্ত্রীর যা যা কনফিডেন্সিয়াল ইনফরমেশান লিক আউট হয়েছে, কিভাবে হয়েছে,
অলরেডি কোনো বিউরোক্র্যাট হানি ট্র্যাপ নেই তো, সেটা দেখতে হবে। এবং এটা আইএসআই এর খুব পুরনো ক্লাসিক্যাল মডেল হানি ট্র্যাপিং। আমি যখন ইন্ডিয়ান আর্মিতে ছিলাম প্রায়শই আমাদের জওয়ানদের আইএসআই হানি ট্র্যাপিং দ্বারা টার্গেট করতো। সেই জন্য আমরা সৈনিক সম্মেলনে বলতাম যে তোমাকে যেন যদি কোনো মেয়ে যোগাযোগ করে বা সোশ্যাল মিডিয়ায় পিং করে, একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখে নিও যে তোমার মুখটা কি সালমান খান বা শাহরুখ খানের মতো রাতারাতি হয়ে গেছে। যদি না হয়ে থাকে তাহলে তোমায় কেউ যোগাযোগ করবে না। অসাধারণভাবে ব্যাখ্যাটা দিলেন ঠিকই, কিন্তু এই বিষয়টা হ্যাঁ একটা কথা দরকার যে এই যে খবর জোগাড় করা এবং ক্ষতি করা, এটা শুধু যে হানি ট্র্যাপ দিয়ে করা হয় তা, মানি ট্র্যাপ দিয়েও করা হয়, আরও অন্যরকম ট্র্যাপ দেওয়া হয়, কখনো ধর্মের নামে, কখনো ভাষার নামে। অর্থাৎ এই যে দুর্বল জায়গার ব্যাপারটা ঠিক আছে, এই খবরগুলো জোগাড় করে সেইটা তাকে কখন আমি আক্রমণ করতে পারবো, এইটা হচ্ছে আসল উদ্দেশ্য, এবং কখন আক্রমণ করব। আমি স্যারের কথা দেখে কথার ভিত্তিতে একটা কথা বলি যে তার মানে এই ইনফরমেশনগুলো একটা পাবলিক অফিসারের থেকে নেওয়া হয়। এই যদি এই পাবলিক অফিসারের থেকে নেওয়া হয় তাহলে দেশের যে পরিকাঠামো, যে ল অ্যান্ড অর্ডার, তাতে যে আমাদের পাবলিক অফিসারদের যে করাপশনের যে মনোবৃত্তি, সেটাকে আটকাতে গেলে আইনটাকে তাদের বিরুদ্ধে আরো স্ট্রং করা দরকার। সেই দিকে পদক্ষেপ নিলে এগুলো অটোমেটিক্যালি বন্ধ হতে শুরু করবে। সাজেশন কি দিচ্ছেন তাহলে? আমার কাছে পরিষ্কার কথা, পাবলিক করাপশন যে অ্যাক্টগুলো আছে সেগুলোকে আরো বেশি শক্তিশালী করতে হবে, তাতে লাইফ ইমপ্রিজনমেন্ট আনতে হবে, তাতে তাদের সম্পত্তি পুরো কনফিস্টিগেট করতে হবে। এরকম ধরনের আইন আনলে তবে পাবলিক সার্ভেন্টরা কন্ট্রোলে থাকবে। আর পাবলিক সার্ভেন্টরা যদি কন্ট্রোলে থাকে, দেশের সুরক্ষা কখনো কম্প্রোমাইজ হবে না। এক নম্বর কথা হচ্ছে, দেখুন পাবলিক অফিসার সে সবসময় যে করাপশন মানে অর্থের বিনিময় করছে এটার গ্যারেন্টি নেই। কারণ ইন্দিরা গান্ধীকে যারা খুন করেছিল তারা অর্থের জন্য খুন করে, তারা ইন্দিরা গান্ধীর বডিগার্ড ছিলেন, তারা জাতি, তারা এর জন্য কথা বলেছেন। এবার দেখো, তুমি একটা কথা বললে এখানে যে প্রথমে যেটা বলছিলে যে খবর কি মন্ত্রীদের কাছে পৌঁছচ্ছে না বা আগের সরকারের কাছে ছিল না, না ছিল তো, বামেদের সময় তো ছিল। কিন্তু আজকের সরকারে কোনো কলিমুদ্দিন শামস নেই, আজকের সরকারে কোনো রেজ্জাক মোল্লা নেই। আইপিএস বিনোদ মেহতার হত্যার অভিযোগে অভিযুক্ত তীর উঠেছিল, আঙুলটা উঠেছিল যে কলিমুদ্দিন শামস, আজকে সেরকম কেউ নেই। আজকে দাঁড়িয়ে এখানে সিমি পিএফআই এর ব্যান্ড সংগঠনের সদস্য ইমরান নেই, যাকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভায় পাঠিয়েছিলেন, হায়েস্ট মানে ভারতবর্ষের সব থেকে উঁচু পঞ্চায়েতে পাঠিয়েছেন মেম্বার করে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি ব্যান্ড সংগঠনের সদস্য। আজ এখানে সিদ্দিকুল্লার মতন লোক নেই যারা দাঁড়িয়ে এরকম মানে ভাড়কাও ভাষণ দেয় না, উল্টোপাল্টা কথা বলে না। ববি হাকিমের মতন লোকেরা নেই যারা দাঁড়িয়ে উল্টোপাল্টা কথা বলে না। কি কথা বলেছিল আমি আর বলতে চাই না। এরা চেপে দিত, এরা মাথা ছিল, এই মাথাগুলো আগে সরকারের মধ্যে ছিল। 2000 সালে সম্পর্ক বাংলাদেশের সঙ্গে আমাদের অনেক বেশি খারাপ ছিল, যখন ভয়াবহভাবে বাংলাদেশে হিন্দু হত্যা হচ্ছে, যে কারণে বাজপেয়ীজি ব্রজেশ মিশ্রাকে পাঠালেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী, কি নাম ছিল, খালেদা জিয়ার সাথে কথা বলার জন্য, এবং কড়া বার্তা দিলেন। অনেক সম্পর্ক খারাপ ছিল, এখনকার সম্পর্কের চাইতে অনেক বেশি। তুমি এখন মানে এক কথা বলতে গেলে ভারতকে কোথাও না কোথাও কি একটা ট্র্যাপে ফেলার চেষ্টা, শুধুমাত্র রাজ্যের ভেতরে বা দেশের ভেতরে নয়, একই সঙ্গে আন্তর্জাতিক জায়গা থেকেও যে তাদেরকে ট্র্যাপে ফেলা যেতে পারে ভারতকে, সেই পরিকল্পনা বা ছকও কিন্তু ছিল। আমি আসবো, কিন্তু তার আগে একটা ব্রেকিং দিয়ে দিই, একটা ব্রেকিং এই মুহূর্তে আপনাদের সামনে। আপনারা দেখেছেন যন্তর মন্তরে যে আন্দোলন হয়েছে, ছাত্র আন্দোলন হয়েছে, এবং সেখানে পর্যন্ত নাশকতার ছক ছিল এই হামিমদের। দিল্লির যন্তর মন্তরে সেখানে নাশকতার ছক ছিল, প্রতিবাদে মিশে গিয়ে নাশকতার ছক, এমনকি পুলিশের পোশাক পরে সেখানে নাশকতার ছক কষছিল এই হামিমরা। নাশকতার ছক ছিল হামিম মন্ডল এবং তার সাগরেদদের। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট, শুধুমাত্র রাজ্যের ভেতরে অরাজক পরিস্থিতি তৈরি হোক তা নয়, টার্গেট ছিল দিল্লি, টার্গেট ছিল রাজধানী, অর্থাৎ কোথাও কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার গোটাটাকেই টার্গেট করা হয়েছিল। এই পাক জঙ্গিরা তারা টার্গেট করেছিল, সেই বিষয়ে কার্যত স্পষ্ট ধারণা আজ দিয়েছেন এসটিএফ এর আইজি গৌরব শর্মা। শুনুন। और এর উপরে আমরা একটা কমিউনিকেশন প্যাটার্ন দেখলাম, और সাথে সাথে আমরা এটাও দেখলাম কি দিল্লিতে যে আমাদের যে যন্তর মন্তরে যে রিসেন্টলি স্টুডেন্ট প্রোটেস্ট হলো, সেখানে দে ওয়ার আস্কিং হিম কি ও পুলিশ ইউনিফর্ম কোনো মতো অ্যারেঞ্জ করে ওখানে গিয়ে একটা
কোনো নাশকতার একটা প্ল্যানিং ছিল, কোনো একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করার প্ল্যানিং ছিল। কি বলবেন? আমি তো একটাই কথা বলবো যে রাজশ্রী বারবার শুধু বাংলাদেশ আর পাকিস্তানের সাথে কম্পেয়ার করছে, একবারও ভাবছে না যে আমাদেরই পাশের দেশ চায়না আমাদের থেকে পরে স্বাধীনতা পেয়েছে, আমাদের থেকে বেশি পপুলেশন ছিল, তারা আজকে আইনটাকে শক্তিশালী করে তাদের দেশকে আজকে বিশ্ব সেরা তৈরি করেছে। শুধু তা না, নিরাপত্তাতেও তারা এক নম্বরে আছে। তো সেই আইনগুলোকে ঠিক করো, প্রিভেনশন না না প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টের উপর বেসিস তাদের ভালো আইনটা নাও, তাদের ভালো আইনটা নাও, খারাপটা নিচ্ছ কেন? তাদের ভালো আইন কোন জায়গায় আছে? একটা চাকচিক্য তাদের আইনের মধ্যে, আরে তাদের মতো তুমি চায়নার মতন করতে চাইছো, তুমি চায়না করতে চাইছো, তুমি সিপিএম পার্টি বানাতে চাইছো, অটোক্রেটিক রুল, ডিক্টেটরশিপ অফ দ্য প্রলেটারিয়েট, ডেমোক্রেসি থাকবে না, শুধু চারটে শহরের বাইরে আর গ্রামগুলোতে লোকে না খেতে পেয়ে পড়বে, পদদলিত কৃষিত হবে। দেশের বিরোধী কোনো অ্যাক্টিভিটিস করার আগে কোনো সরকারি বিরোধীকে যাতে সে চিন্তা করতে শুরু করে দেয়, এত বছর ক্ষমতায় ছিলে কেন করোনি? এই সব সমস্যার সমাধান এত বছর ক্ষমতায় ছিলে কেন করোনি? শুধু পাকিস্তান এত বছর ক্ষমতায় ছিলে করোনি কেন? কে বাধা দিয়েছিল? শুধু সরকারি, তুমি সরকারি প্রতিনিধিদের পক্ষ নিয়ে ঠিক আছে, কিন্তু দেশের নিরাপত্তাটাও দেখো। তৃণমূল দলের সম্পর্ক আছে কিনা এটাও খতিয়ে দেখার দরকার, কারণ পাকিস্তানের সাথে তৃণমূলের যেটা মাখো সম্পর্ক ছিল এবং তৃণমূলের নেত্রী মমতা ব্যানার্জি প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক সবাই জানে। পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়ে মমতা ব্যানার্জির প্রশংসায়, মমতা ব্যানার্জির উপরে পাকিস্তান তাদের আস্থা রাখে, ভরসা রাখে। সেই মমতা সরে যাওয়া থেকে পাকিস্তানের সমস্যা হচ্ছে, পাকিস্তান ঘরে বাইরে আজকে সমস্যায়, বালুচিস্তান স্বাধীন হয়ে যাচ্ছে, পিওকের ভারতে ফিরে আসা শুধুমাত্র সময়ের অপেক্ষা। সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তান এবং মমতা ব্যানার্জি তৃণমূল এরা হাত মিলিয়ে হতে পারে না। ভারতের ইন্টেলিজেন্স রয়েছে, কেন্দ্রীয় সরকার তারা প্রতিনিয়ত সেদিকে নজর রেখেছে। এই মুহূর্তে আরো একটা ব্রেকিং আপনাদের সামনে রাখবো, আসবো এই মুহূর্তে আরো একটা ব্রেকিং এসছে আপনাদের সামনে রাখি। ভারতের উন্নতিতে কার্যত কোথাও না কোথাও গিয়ে গা জ্বালা ভারত বিরোধীদের এবং ভারতের ঘরে বাইরে অনেক চ্যালেঞ্জ। কার্যত অজিত দোভাল তিনি এই কথা বলছেন, কয়েকটি দেশের জন্য বিপজ্জনক ভারতের উন্নতি, যে কারণে তারা ভারতের উন্নতি, সার্বিক উন্নতি কোনোভাবেই সহ্য করতে পারছে না। দেশের স্বার্থে যে কারণে একজোট থাকতে হবে, সেই বার্তা আজ তুলে ধরেন তিনি। শুনুন। आज भी भारत को बाहर से भी और अंदर से भी बहुत अधिक चुनौतियां हैं। भारत का विकास से सभी लोग बहुत आनंदित हों ऐसा नहीं है। भारत का विकास कई लोगों के लिए, कई देशों के लिए, कई इंटरेस्ट के लिए, उनके लिए ये घातक है और हमें उसका मुकाबला करना है। उसके लिए हमारे को एक दृढ़ता के साथ संशय को हटाकर, वो संशयात्मा विनाशाय, संशय में मत पड़िए, देश के इंटरेस्ट को सोचिए, देश के इंटरेस्ट में काम करिए। अपनी हर उसको आप आगे बढ़ाने के लिए अगर एकजुट होकर चलें तो उतनी दूर भी नहीं है। आज हम बहुत भाग्यशाली हैं, हमारे देश में एक ऐसा नेतृत्व है कि जहाँ पर हम अपने आप को शक्तिशाली बना सकते हैं। माननीय मोदी जी, माननीय अमित शाह जी, सभी लोग इतने एकजुट होकर काम करें। শত্রুপক্ষকে উপযুক্ত জবাব দিতে গেলে আগে নিজের ঘরকে মজবুত করতে হবে, অর্থাৎ প্রত্যেককে একত্রিত হতে হবে। দেশের ওপরে কিছু হতে পারে না, এই স্পষ্ট বার্তাটা আরো স্পষ্ট করে তুলে ধরাটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। গোটা ভারতবর্ষে 140 কোটি মানুষের দায়িত্ব। সুতরাং ভারতে বসে কেউ যদি নাশকতার ছক করে, দেশকে ভাঙার ছক করে, তাহলে তা কোনোভাবেই রেয়াত নয়। আর এখান থেকেই কিশোলার অগ্নিবাণের দ্বিতীয় অগ্নিবাণ আপনাদের সামনে তুলে ধরছি। দ্বিতীয় অগ্নিবাণ কি উঠে আসছে, যেখানে প্রশ্ন খুব স্বাভাবিকভাবে উঠে আসে, ভারত বিরোধীদের মাথা গুড়িয়ে দেওয়াই কি একমাত্র পথ? হয়তো আমার সঙ্গে সবাই সহমত হবেন, একমাত্র পথ সেটাই। ভারত বিরোধিতা বা দেশ বিরোধী যারা কথা বলছেন তাদের মাথা গুড়িয়ে দেওয়াই কি একমাত্র পথ হয়ে দাঁড়াচ্ছে। আর এখান থেকে আমি প্রথম রিয়াকশন নেব মেজর ঋত্বিক পাল, যেহেতু আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন সেনাকর্তা, আপনার কাছ থেকে। কারণ দীর্ঘদিন ধরে আপনারা
যেভাবে ভারতকে সুরক্ষিত রেখেছেন, শুধু ভারত নয় ভারতবাসীকেও। সুতরাং সেই কারণে যেন একবার আপনাদেরকে স্যালুট জানাতেই হয়। আর এই ভারত বিরোধী তার ছক যারা করছে, তাহলে তাদেরকে একেবারে গোড়া থেকে নির্মূল করবার সময় চলে আসেনি? নির্মূল করার তো প্রয়োজনীয়তা রয়েছে। দেখুন, ইন্ডিয়ান আর্মি আমাদের কোনোদিনই কম্প্রোমাইজ করতে শেখায়নি। যদি দেশ বিরোধী এটা প্রমাণিত হয়ে যায়, যদি সেই ইন্টেলিজেন্স ইনপুট আমাদের কাছে থাকে, তাহলে তাদেরকে 72 হুরের কাছে পাঠিয়ে দেওয়া আমাদের দায়িত্ব। কিন্তু যেটা আনন্দের খবর সেটা হচ্ছে আমরা 2021-এর সেই টিভির পর্দায় দৃশ্যটা দেখেছি, যেখানে নিউ টাউনে এসে পাঞ্জাব পুলিশ অপারেশন করছে, টেররিস্ট মারছে। লজ্জায় মুখ লুকোবার জায়গা নেই যে আমার বাড়ির খবর পাশের বাড়ি এসে আমায় দিচ্ছে, দেখো তোমার বাড়িতে কত নোংরা আছে, পরিষ্কার করে নাও। শুধু 2021 নয়, 1993 সালেও তিলজলাতে বাশির আলী নামে একজন টেররিস্টকে অন্য রাজ্যের পুলিশ এসে মারে। কিন্তু এইবার আনন্দের খবর যে এই রাষ্ট্রবাদী সরকারের জমানায় আমরাই কিন্তু ধরেছি, কোনো বাইরে থেকে এনআইএও আসেনি, এসটিএফ ধরেছে। তো এটা অত্যন্ত গর্বের খবর। এবং আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিস যে ঠিকঠাক কাজ করছে, তারা যথেষ্ট মজবুত আছে, তার সবথেকে বড় প্রমাণ এটা। কাউন্টার নিয়ে সুদীপ্তদা, আমি তো একটাই কথা বলবো, দেশের ওপর তো কিছু হয় না, ন্যাশনাল সিকিউরিটিটাই মেন। সেই জায়গায় দাঁড়িয়ে দেশ বিরোধী যে কোনো শক্তিকেই পরাস্ত করতে হবে সেটা। এবং এসটিএফ আগেও 2022 থেকে 2024 পর্যন্ত বহু রেড চালিয়েছে, বহু অ্যাকশন নেওয়া হয়েছে। এবং আপনারা যদি দেখেন তথ্যগুলো একের পর এক পাবেন, বড় বড় সিপা সেলকে কাউন্টার করেছে এবং ভবিষ্যতে করবে। কিন্তু দেশের আইনটাকে শক্তি করা দরকার। দেশের আইন যদি শক্তিশালী না হয়, দেশে যদি করাপশন বৃদ্ধি হয় সরকারি পদাধিকারীদের, তাহলে কোনোভাবে দেশ সুরক্ষিত থাকবে না। পশ্চিমবাংলা কোনো ধর্মশালা নয়। পশ্চিমবাংলায় ঢুকে জঙ্গি নাশকতা করবে, পশ্চিমবাংলায় সম্পত্তি নষ্ট করবে, সরকারি সম্পত্তিতে আগুন লাগাবে, রক্তাক্ত করবে, এটা পশ্চিমবাংলায় হতে পারে না। যদি যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে যদি দেশ বিরোধী কাশ্মীর মাঙে আজাদি, আফজালাম শর্মিন্দা হয়, তেরা কাতিল জিন্দা হয়, ওখানে ঢুকেই মুখ্যমন্ত্রীকে বলবো সার্জিক্যাল স্ট্রাইক করা হোক, ওই জঙ্গিগুলোর আগে মাথা ভাঙা। নজরুল সাহেব, দেখুন, আমরা যারা এদেশের লোক, তাদেরকেও দেশ বিরোধী কিছু কথা বলবে, এটা আবার ভাবতে অসুবিধা হয়। আমি আশা করব কেউ বলবে না। তবে একটা ব্যাপারে একটু সতর্ক হতে হবে, যে আমাদের বিভিন্ন রাজনীতিবিদরা তার করাপশনের বিরুদ্ধে বললে তারা অনেক সময় দেশের অঞ্চলের কথা তুলে না। যেমন আমি বলছি, দেখুন, মমতা ব্যানার্জির করাপশনের যখন আমরা কিছু বিরুদ্ধে বলতাম, উনি আমাদেরকে বাংলা বিরোধী বলে দাগিয়ে দিতেন। এই ব্যাপারটাতে সচেতন থাকতে। একদমই। বর্তমান সরকারের কাছে এক্সপেকটেশন তাহলে কি থাকবে রাজ্যের মানুষের? নীলাভ, একেবারে অনলাইন। দেখুন, ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে দেশ বড়। ভারতবর্ষের 140 কোটি মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সাথে আছে, আর বাংলার 10 কোটি মানুষ মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে আছে। যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের চোখে চোখ রেখে জবাব এবার দেওয়া হবে। বেঙ্গল ইজ আ বর্ডার অফ পাকিস্তান বলার সরকার নয়। এই সরকার 2008 সালে এনআইএ তৈরি হয়েছে, 2009 সালে ভারতে প্রথম এনআইএ এর পুলিশ স্টেশন তৈরি হয়েছে। বাম আমল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমল পশ্চিমবঙ্গে এনআইএ এর থানা হতে পারেনি। গতকালকে এনআইএ এর থানা প্রতিষ্ঠিত হয়েছে নিউ টাউনে পশ্চিমবঙ্গে। যারা এই কলকাতায় বসে অথবা রাজ্যে বসে অথবা ভারতের বিভিন্ন কোনায় কোনায় বসে সন্ত্রাসবাদী কার্যকলাপের ছক কষতে শুরু করে দিয়েছে এবং ছক দীর্ঘদিন ধরে কষছে, তাদের জন্য আলটিমেটাম শুরু হয়ে গিয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকারের পক্ষ থেকে। দেশে থেকে কোনো রকমের কোনো দেশ বিরোধী কাজ রেয়াত নয়, স্পষ্ট বার্তা কেন্দ্র এবং রাজ্যের। আর এখান থেকে আমাদের কিশোর অগ্নিবাণ আজ এখানে আমরা শেষ করছি, এবং যারা যারা উপস্থিত ছিলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছি। এখনই সঙ্গে থাকুন। এমডিএচ দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। এমডিএচ দিয়ে রান্না খাবার হবে মজাদার। এমডিএচ আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।